অলমোস্ট লাখ টাকার এই ফোনটা এখন কমতে কমতে এসে দাঁড়িয়েছে অ্যারাউন্ড 35,000 টাকা রেঞ্জের আশেপাশে। সো 2025 সালে এসে এই স্যামসাং গ্যালাক্সি S22 ফোনটা আপনার জন্য কেমন হবে অ্যারাউন্ড 35,000 টাকা রেঞ্জের আশেপাশে, সেটাই জানতে পারবেন আজকের ভিডিওটি শেষ করলে। মোটামুটি বেশ কিছু দিনের ব্যবহারের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতে, তার সাথে থাকবে ডিটেল একটা রিভিউ। সো পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং এই ফোনটা এখন অ্যাভেলেবেল রয়েছে MK মোবাইল পয়েন্টে, তাদের কাছে অ্যারাউন্ড 35,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন, সামনে কম অথবা বেশি হতে পারে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি অ্যারাউন্ড 35,000 টাকা রেঞ্জের মধ্যে একটা ফ্ল্যাগশিপ প্রিয়ন কিনতে চান, তাহলে আই থিঙ্ক এই ভিডিওটা আপনার হেল্পফুল হবে। সো অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল 167 গ্রামের 6.1 ইঞ্চির এই ফোনটা হাতে নিয়ে আপনার বেশ একটা কমফোর্ট ফিল হবে, বিকজ এই ফোনটা একদমই ছোটখাটো, আপনার হাতে ধরে তার সাথে কিন্তু হ্যান্ড ফিল, মোটামুটি সবকিছুতেই আপনি বেশ একটা কমফোর্টেবল ফিল করবেন। এক হাতে ইউজের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন আমার কাছে মনে হয় এই ডিজাইনটা। ডিজাইনের দিকে আসলে ফ্রন্ট এবং ব্যাক দুই জায়গাতেই আপনারা একদম ফ্ল্যাট দেখতে পাবেন, কোনো রকম কার্ভ নেই, তবে বডিটা কিছুটা কার্ভ করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক দুই জায়গাতেই আপনারা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন পাচ্ছেন। ব্যাকে ব্যবহার করা হচ্ছে গ্লাস এবং সাইডটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি। তবে কভার ছাড়া এই ফোনটা ব্যবহার করলে হাতে বেশ একটু ভালোই লাগে, এর যে এজগুলো রয়েছে এগুলো বেশ ভালো ফিল হয় হাতে। সো এই ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। সো এটা যার যার পার্সোনাল প্রেফারেন্স। ফোনটিতে আপনারা মোটামুটি সকল পোর্শন বাটন এবং সবকিছুই পেয়ে যাবেন, তবে মিসিং রয়েছে 3.5mm জ্যাক এবং এইখানের সিম কার্ড ট্রেতে আপনারা একটা সিম তার সাথে একটা সিম ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ফোনটির সামনের দিকে আসলে আপনারা লক্ষ্য করবেন একটা 6.1 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা 120 হার্টজ এবং এটাতে কিন্তু HDR10+ এর সাপোর্ট রয়েছে। এই ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস পিক, সেক্ষেত্রে আমরা ইনডোরে তেমন কোনো রকম প্রবলেমে পড়িনি এবং আউটডোরে মোটামুটি ব্যবহার করেছি, খুব বেশি স্ট্রাগল করতে হয়নি আমাদেরকে এর ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে। তার সাথে এতে 1080x2340 পিক্সেল থাকায় ডিসপ্লের কোয়ালিটি, তার সাথে এই ডিসপ্লের আউটপুট, কালার, ভিউইং অ্যাঙ্গেল সব কিন্তু একদম জোস, সুপার জোস ছিল। স্যামসাং এর ডিসপ্লে নিয়ে আসলে কমপ্লেন করার মতো কোনো জায়গায় থাকে না, তাদের ডিসপ্লে অলওয়েজই টপ নচ হয়ে থাকে। সো এটাও তার ব্যতিক্রম নয়, একদম বেস্ট একটা মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ডিসপ্লেটি ব্যবহার করে। তার সাথে 120 হার্টজটা বেশ ভালো মতোই ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স দিবে এর One UI এর সাথে মিক্স হয়ে। এবং বাদ যাচ্ছে না এর ডুয়েল স্টেরিও স্পিকার, সেটাও কিন্তু আপনাকে বেশ একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স দিবে, বেশ ভালো লাউড, তার সাথে কিন্তু এখানে কোয়ালিটিও বেশ ভালো ইমপ্রুভ। এখানে আপনারা বেস ভালো মতো ফিল করতে পারবেন, ট্রেবল ভালো মতো ফিল করতে পারবেন, তার সাথে ভোকাল কোয়ালিটিও কিন্তু ঠিকঠাক মতোই বোঝা যাচ্ছিল। সো ওভারঅল সবকিছু মিলিয়ে এর সাউন্ড এবং ডিসপ্লের কোয়ালিটি মিলিয়ে বেশ ভালো একটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন। তার সাথে কিন্তু এই ডিসপ্লের বেজেল খুবই ন্যারো, চারিদিকে একদম সিমেট্রিক্যাল মিনিমাল বেজেল আপনারা দেখতে পাবেন এবং তার সাথে পাঞ্চ হোল যে ক্যামেরাটি রয়েছে সেটাও কিন্তু বেশ ছোট, এখানে খুব বেশি আপনারা বেজেল দেখতে পাবেন না। ফোনটি যখন প্রথম বের হয়েছিল তখন কিন্তু এটাতে Android 12 ছিল, যেটা 4টা মেজর আপডেট দিবে এখানে স্যামসাং ক্লেম করছে, তার মানে Android 16 পর্যন্ত আপনারা আপডেট পাবেন। সো এখন যেহেতু Android 15 চলছে, সো মোটামুটি আপনারা 14 বা 15 এটাতে পেয়ে যাবেন এবং এটা কিন্তু 16 পর্যন্ত আপনারা আপডেট করতে পারবেন এবং One UI 6.1.1 এর সাপোর্ট পেয়ে যাবেন। সবকিছু মিলিয়ে স্যামসাং এর One UI কিন্তু বেশ ফ্লুয়েন্ট এবং ক্লিন একটা এক্সপিরিয়েন্স দিয়েছে আমাকে। সো আমি বরাবরের মতোই স্যামসাং অনেক ব্যবহার করেছি, যেমন এর আগে কিন্তু আমি স্যামসাং S21টা প্রায় 1.5 বছর প্লাস ব্যবহার করেছি। সো সেক্ষেত্রে এর UI নিয়ে আমার খুব ভালো মতোই ধারণা রয়েছে। সো সেই জায়গা থেকে আমি বলতে পারি আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে One UI নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন করতে পারবেন না, খুবই ভালো এবং একটা রিলায়েবল এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এর UI থেকে। তার সাথে ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ সাপোর্ট। সো 3.1 এর কারণে কিন্তু আপনারা এখানে স্টোরেজ অ্যারাউন্ড 80,000-এর আশেপাশে কিন্তু স্কোর দেখতে পাবেন, যা কিন্তু বেশ ভালো বলা যায়। সো এর কারণে কিন্তু আপনারা বেশ ভালো মতো মাল্টিটাস্কিং করতে পারবেন, অ্যাপ্লিকেশন অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন, একদম ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। তার সাথে কিন্তু অ্যাপ ওপেনিং ক্লোজিংও বেশ ফাস্ট এবং এখানে কিন্তু কোনো রকম আমরা ইরোর বা ল্যাগের দেখা পাইনি। তার সাথে ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর, যেটা কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর। সো এই জায়গায়ও কিন্তু আপনারা এর যে আন্তর্জাতিক স্কোর সেটা এসেছে প্রায় 8,96,000-এর আশেপাশে। সো সেই জায়গা থেকে আপনারা বুঝতেই পারছেন যে এইখানে কিন্তু একদম ভালো লেভেলের একটা প্রসেসর দেওয়া হয়েছে এবং এর পারফরমেন্সও কিন্তু যথেষ্টই ভালো। তবে এই ভালো পারফরমেন্সের সাথে সাথে হিটিংটাও কিন্তু আপনার পেছনে লেগে থাকবে। প্রথমত এই ফোনটার ডিজাইনটা খুবই কম্প্যাক্ট সাইজের হয়, এখানে কিন্তু যেই
হিটিং ম্যানেজমেন্ট। সো এই জায়গাটা কিন্তু বেশ ঘাটতি রয়েছে এই ফোনটিতে, যার জন্য আপনারা এই ছোট ফোনগুলোতে সবসময় দেখবেন যে একটা হিটিং এর ইস্যু রয়েছে এবং এটাও তার ব্যতিক্রম নয়। মোটামুটি আমরা 5 থেকে 10 মিনিট গেমিং করে কিন্তু এর টেম্পারেচার আমরা দেখেছি অ্যারাউন্ড 41 এবং 42 ডিগ্রি পর্যন্ত চলে গেছিল, যেটা কিন্তু যদি আপনারা ডিরেক্টলি কোনো রকম কাভার ছাড়া ইউজ করেন সেটা কিন্তু বেশ ভালো ফিল করতে পারবেন এবং এটা হাতে লাগার মতো। সো আমি বলবো যে এই ফোনটা যারা গেমিং হিসেবে নিতে চাচ্ছেন সো তাদের জন্য একটু প্যারা হয়ে যাবে, এর কারণ হচ্ছে হিটিং। সো ফোনটা বেশ ভালোই হিটিং হয়, আমরা মোটামুটি পাবজি খেলে দেখেছি। তবে আবার একটা জিনিস ভালো লেগেছে যে এই হিটিং এর কারণে আমরা কিন্তু খুব একটা এখানে পারফরমেন্স ড্রপ করতে দেখিনি। পারফরমেন্সটা আমরা মোটামুটি কনস্ট্যান্ট পেয়েছি। এখানে আমরা পাবজি খেলেছি, অ্যাসপাল্ট 9 খেলেছি, কল অফ ডিউটি খেলেছি। সো পাবজিতে কিন্তু আপনারা এখানে HDR এক্সট্রিম প্লাস পর্যন্ত সাপোর্ট পাবেন, মানে হচ্ছে HDR পর্যন্ত আপনারা 90 FPS এর সাপোর্ট পাবেন এবং এখানে কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট আমরা 90 FPS দেখতে পেয়েছি। বেশ স্মুথ এবং অ্যাকুরেট একটা গেম প্লে পেয়েছি, খুব একটা ল্যাগের দেখা বা ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। তবে যেটা বলছিলাম যে হিটিংটা কিন্তু বেশ ভালো মতো হচ্ছিল। তার সাথে আমরা কল অফ ডিউটিও খেলেছি, সেখানেও কিন্তু বেশ ভালো আমরা FPS তার সাথে গ্রাফিক্স পাচ্ছিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে কল অফ ডিউটিতে আবার আমরা খুব বেশি হিটিং দেখি নাই পাবজি বা অ্যাসপাল্ট 9 এর মতো। কল অফ ডিউটিতে অ্যারাউন্ড 40 ডিগ্রির আশেপাশেই ছিল এবং সেটা কিন্তু বেশ স্মুথলি প্লেয়েবল গেম ছিল। এছাড়াও আমরা অ্যাসপাল্ট 9 খেলেছি, সেখানে কিন্তু বেশ ভালো গ্রাফিক্স, তার সাথে আমরা মোশন ব্লার এবং হচ্ছে ভালো স্মুথনেস পেয়েছি গেমিং এর ক্ষেত্রে। তবে হিটিং সেমই থাকবে। সবকিছু মিলিয়ে বলাই যাচ্ছে যে এই ফোনটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে কোনো দিকেই স্যাক্রিফাইস করা হয়নি। শুধুমাত্র যদি হিটিংটা ম্যানেজ করা যেত তাহলে কিন্তু এর পারফরমেন্সটা এই বাজেটের মধ্যে বলা যেত যে বেস্ট একটা পারফরমেন্স আউটপুট পেতেন আপনারা। বাট যেহেতু এখানে হিটিং রয়েছে সো এই ব্যাপারটার জন্য মোটামুটি একটু ডাউনগ্রেড বলবো আমি পারফরমেন্সের দিকে। ক্যামেরার কথা বললে এর পেছনে রয়েছে টোটাল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের f1.8 এবং রয়েছে একটা 10 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের টেলিফোটো লেন্স এবং ফাইনালি 12 মেগাপিক্সেলের f2.2 এর একটা আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। সো এখানে বোঝাই যাচ্ছে টোটাল 3টা লেন্সে কিন্তু আপনার কাজের এবং 3টাই দরকারি, কোনোটাই কিন্তু ফেলানোর মতো কোনো লেন্স না। ডে লাইট স্যাম্পলে আসলে প্রথমত যদি আমি ডিরেক্টলি বলে দেই এই বাজেটের মধ্যে একদম বেস্ট কোয়ালিটির আপনারা আউটপুট পাবেন। ডিটেল শার্পনিং, তার সাথে ডাইনামিক রেঞ্জ, লো লাইট ম্যানেজ, শ্যাডো এরিয়া ম্যানেজ, ওভারঅল সব দিক থেকে বেস্ট কোয়ালিটির একটা পিকচার আউটপুট পাবেন আপনারা এই ফোনটি থেকে। যে কোনো সিচুয়েশনে আপনি যদি এটা দিয়ে ছবি ক্যাপচার করেন কোনো রকম হতাশ হওয়ার জায়গা আপনি খুঁজে পাবেন না। মোটামুটি ক্লোজ টু ন্যাচারাল বলবো না, স্যামসাং এর ছবিগুলো একটু বুস্ট আপ করে, গ্রিন কালার, রেড কালার, এছাড়াও ইয়েলো কালার, এই কালারগুলো একটু বুস্ট আপ করতে আমরা দেখেছি, যেটা কিন্তু মোটামুটি সবারই প্রথম দেখায় বেশ ভালো লাগবে। একদম সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড আপনারা ছবি পাবেন, মানে এটা দিয়ে জাস্ট আপনারা ক্লিক করবেন এবং আপলোড করবেন, কোনো রকম কোনো প্যারা খেতে হবে না, এডিট করতে হবে না। তার সাথে হিউম্যান কালারও কিন্তু একদম ঠিকঠাক মতোই ম্যানেজ করতে পারছিল, ডিটেল রয়েছে, খুব একটা স্মুথ করতে আমরা দেখিনি বা ওভার শার্পনিং করতেও আমরা দেখিনি এই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে। তার সাথে এটার কিন্তু আলট্রা ওয়াইড লেন্সটা মোটামুটি সেম, ক্লোজ টু ন্যাচারাল আপনারা আউটপুট পাবেন এবং সেখানেও কিন্তু ডিটেলের পরিমাণ বেশ ভালো, ডাইনামিক রেঞ্জও খুব ভালো মতো ম্যানেজ করতে পারছিল। এর সাথে টেলিফোটো লেন্স দিয়ে আপ টু 30x পর্যন্ত আপনারা জুম করতে পারবেন, বাট আমার কাছে মনে হয়েছে 10x পর্যন্ত মোটামুটি ভালো কোয়ালিটির আউটপুট পাবেন এবং সেটা বেশ ইউজেবল ছিল। 3x 10x এ আমরা মোটামুটি অনেকগুলো ছবি নিয়েছি এবং রেজাল্ট বেশ ভালো এসেছে। সে জায়গা থেকে বলাই যাচ্ছে যে আপনারা কিন্তু মোটামুটি 10x পর্যন্ত এর ছবিগুলো ইজিলি ব্যবহার করতে পারছেন। এছাড়া ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 10 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের একটা ক্যামেরা, যা দিয়েও কিন্তু আপনারা বেশ ভালো রেজাল্ট পাবেন। ডে লাইটে যদি পিকচারের কথা বলি তাহলে আপনারা বেশ শার্প এবং ডিটেল ছবি পাবেন এই ফোনের ক্যামেরা থেকে। খুব বেশি কালার বুস্ট করতে দেখিনি, তবে ফেসগুলো একটু হোয়াইট করছিল, যেটা কিন্তু মোটামুটি আবার সবারই পছন্দ হবে। একদম ন্যাচারাল ফেস কিন্তু আবার কেউই পছন্দ করেন না, সবাই চান যে একটু বুস্ট আপ করুক, একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি দিক। সো জাস্ট আমি ক্লিক করবো এবং আপলোড করবো, সো এরকমই একটা ছবি পাবেন এর ফ্রন্ট ক্যামেরা থেকে। ডিটেল, শার্পনিং, তার সাথে হচ্ছে ডাইনামিক রেঞ্জ সবকিছু বেশ ভালো ম্যানেজ করতে পারছিল। সো ওভারঅল এই সবকিছু মিলিয়ে লাইটিং এবং কালার ম্যানেজ ঠিকঠাক মতো করার জন্যই কিন্তু এর ছবিগুলো, প্রত্যেকটা ছবি আপনার বেশ পছন্দ হবে। তার সাথে ভুলে গেলে চলবে না এর জোস পোর্ট্রেট। এতে ব্যবহার করা টেলিফোটো লেন্স দিয়ে আপনারা 1x এবং 3x দুইটা ফোকাল লেন্থে কিন্তু পোর্ট্রেট নিতে পারবেন এবং 1x এবং 3x এরটা বিশেষ করে আমেজিং কিন্তু আপনারা পোর্ট্রেট নিতে পারবেন। এজ ডিটেকশন খুবই ভালো ছিল, তার সাথে কালার ম্যানেজও একদম রেয়ার ক্যামেরার মতোই ছিল, খুব একটা কালার শিফট করতে আমরা দেখিনি। তার সাথে ডিটেলের পরিমাণ যথেষ্ট ভালো ছিল, শার্পনিং আমরা খুব একটা ওভার শার্পনিং করতে দেখিনি, আবার ফেস কিন্তু স্মুথনেসও করে ফেলতে দেখিনি। ভিডিওর কথায় আসলে সেখানেও কিন্তু বাজিমাত করেছে এই ফোনটি। রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 8K তে 24 FPS এ ভিডিও করতে পারবেন, এছাড়াও 4K 60 FPS এ ভিডিও করার সুযোগ রয়েছে। তার সাথে ওয়াইস থাকায় কিন্তু জোস একটা ভিডিও আউটপুট পাবেন আপনারা এই ফোনটি থেকে। খুবই ভালো স্টেবল ভিডিও পাচ্ছিলাম, তার সাথে ডিটেল, লাইটিং ম্যানেজ,
শ্যাডো এরিয়া কন্ট্রোল এবং তার সাথে ডাইনামিক রেঞ্জ সবকিছুই কিন্তু খুব ভালো মতো ম্যানেজ করতে পারছিল। ওভারঅল খুব বেশি কালার বুস্ট করতে আমরা দেখিনি, মোটামুটি ক্লোজ টু ন্যাচারাল, তবে একটু ওয়ার্ম টোনে কালার আউটপুট দিচ্ছিল এই ফোনের ভিডিওতে। আদারওয়াইজ সবকিছুই ভালো লাগবে আপনাদেরকে। আমরা কিন্তু হেঁটে চলে ভিডিও করেছি, সেখানেও কিন্তু বেশ স্মুথ একটা ভিডিও এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনের ক্যামেরা থেকে। সো যারা মোটামুটি কম বাজেটের মধ্যে একটা ব্লগিং বা ভিডিও টাইপের ফোন নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো একটা চয়েসে থাকবে এই ফোনটি। আদারওয়াইজ ফ্রন্ট ক্যামেরা আপনারা 1080p 60fps এবং 4K 30fps এর সুবিধা পাচ্ছেন। 1080p 60fps এ বেশ স্টেবল আপনারা ভিডিও করতে পারবেন এই ফোনের ক্যামেরা দিয়ে। লাইটিং ম্যানেজ তার সাথে ওভারঅল ডিটেল সবকিছু কিন্তু বেশ ভালো ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং S22 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60fps এ ভিডিও করা। সো আপনারা কালার অ্যাকুরেসি তার সাথে স্ট্যাবিলাইজেশন দেখতেই পাচ্ছেন, বেশ ভালো স্ট্যাবল। তবে আমার কাছে ফোকাল লেন্থ একটু বেশি টাইট মনে হয়েছে, আর একটু যদি লং হতো তাহলে যারা ব্লগ টাইপের ভিডিও বানান তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো হতো। সো এইখানে আমার কাছে একটু কমতি লেগেছে, আদারওয়াইজ একদম পারফেক্ট রয়েছে ভিডিওর ক্ষেত্রে। ফোনটিতে এই এত কিছু পাওয়ার করার জন্য ছোট্ট মাত্র ব্যাটারি রয়েছে 3700 mAh। সো এইখানে এসেই অনেকেই একদম হয়ে যাবেন যে এই ফোনটাতে এত কম ব্যাটারি নিয়ে আমি আসলে কিভাবে চলবো। সো ব্যাপারটাই আসলে এরকম, স্যামসাং এর এই এস সিরিজের বেস মডেলগুলো কিন্তু একদমই কম ব্যাটারি থাকে। সো এটাও তেমন। সো এখন পর্যন্ত এরকম একটা ইউজ ফোন যদি আপনি কিনেন তাহলে আমরা মোটামুটি ইউজের ক্ষেত্রে অ্যারাউন্ড 4 ঘন্টা টেনে টুনে কিন্তু এসওটি পেয়েছি। সো এই ব্যাপারটা অনেকের কাছে কমতি মনে হবে। সো এই ফোনটা যারা ডেইলি ড্রাইভার হিসেবে নিতে চাচ্ছেন তাদের জন্য আবার এখানে প্যারা রয়েছে। তবে যদি আপনি সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চান তাহলে কিন্তু আবার ঠিক রয়েছে। আপনি যদি এটা নর্মালি ব্যবহার করেন ইজিলি দেখা যাবে সকাল থেকে টেনে টুনে সন্ধ্যা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন যদি নর্মালি ব্যবহার করেন, এবং যদি হেভি ইউজ করেন তাহলে বললামই যে অ্যারাউন্ড টেনে টুনে 4 ঘন্টার মতো এসওটি পাবেন এই ফোনটি ব্যবহার করে। সো সেক্ষেত্রে ব্যাটারিতে বেশ বড়সড় একটা স্যাক্রিফাইস করতে হবে আপনাকে এই ফোনটি যদি আপনি পারচেস করেন। তার সাথে 25 ওয়াটের কিন্তু PD 3.0 চার্জিং সাপোর্ট রয়েছে, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং রয়েছে এবং ফাইনালি 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট রয়েছে। তবে সবশেষে যেটা না বললেই নয় সেটা হচ্ছে গ্রিন লাইন। মোটামুটি এই পর্যায়ে এসে ফ্ল্যাগশিপ যত ফোনগুলো প্রিয়ন পাওয়া যায় মোটামুটি সবগুলোতে কিন্তু গ্রিন লাইনের বেশ ভালো আশঙ্কা রয়েছে। সো এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। অলরেডি কিন্তু আমরা অনেক দেখেছি S22 তে গ্রিন লাইন পড়তে। সো এই ব্যাপারটা অনেকেরই ভয়ের যে এটাতে গ্রিন লাইন পড়বে কিনা। সো এটা আসলে কেউই শিওর দিয়ে সেভাবে বলতে পারছে না, পড়তেও পারে নাও পড়তে পারে, অনেক পরেও পড়তে পারে আবার অনেক আগেও পড়তে পারে। সো এই ব্যাপারটা আসলে শিওর বলা যাচ্ছে না। সো গ্রিন লাইনের একটা আশঙ্কা থেকেই যায়। সো আপনি যদি এই রিস্ক নিয়ে নিতে চান সেটা টোটালি আপনার উপরে, আদারওয়াইজ আপনি যদি এটা স্কিপ করতে চান সেটাও করতে পারেন। আপনার দরকার অনুযায়ী আসলে আপনার মেইন প্রায়োরিটি হবে যে আপনি কি দেখে আসলে ফোনটা নিচ্ছেন। সো সেক্ষেত্রে যদি আমি সাজেস্ট করতে চাই এই ফোনটা যারা ক্যামেরার জন্য নিতে চান বা টুকটাক পারফরমেন্সের জন্য, নট গেমিং, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটা নিতে পারেন। ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স পাবেন, কন্টেন্ট ওয়াচিংয়েও বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আদারওয়াইজ যদি আমি এখানে ঝামেলার কথা বলি তাহলে ব্যাটারি নিয়ে খুব প্যারা খেতে হবে, তার সাথে গ্রিন লাইনের একটা আশঙ্কা তো থাকছেই। সো এই দুইটা জিনিস আপনি ম্যানেজ করতে পারলে নিতে পারেন, আদারওয়াইজ আপনাকে অন্য মডেল দেখতে হবে। সো আজকের আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।